মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বুঝতে পেরেছি ধাত্রীকা, আজ আমি বুঝতে পেরেছি যে সেদিন ঋষি দুর্বাসা আমাকে আশীর্বাদ দেননি, দিয়েছিলেন অভিশাপ। খুব খুব কঠিন এক অভিশাপ। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। প্রায় ৭০ বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের ২০টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার ৭ম কাহিনী, ভাস্কর ও পৃথা। নাট্যরূপ পিয়ালি দাস চৌধুরী, উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, প্রযোজনা ভিজুয়াল অডিও। রাজনন্দিনী? কে? ধাত্রীমা? এখনই? হ্যাঁ বাছা, এখনই। রাত ভোর হতে চলল, আর একটু পরেই বৈতালিকরা ভোরের টান ধরবে। প্রাসাদ জেগে উঠবে। পৃথা, ওঠো, আর দেরি করা যাবে না। যদি না উঠি, যদি পিতাকে বলে দিই, যদি সত্যকে স্থান দিই সবের ওপরে। সত্য যে চাপা থাকে না, চাপা দেওয়া যায় না তাকে। কিসের সত্য? সত্য? কলঙ্ক, কলঙ্ক। তুমিও এমন করে বলবে ধাত্রীমা? আমার জন্ম দিয়েছিলেন যে পিতা, তিনি এই রাজবাড়ির পিতাকে আমায় দান করে দিলেন যেদিন, সেদিন থেকে তুমি আমার মা, আমার বড় হওয়া তোমার কোলে। তুমি আমার সব। তুমিও বলবে এ কলঙ্ক? তুমিও? মহারাজ কুন্তী ভোজ নিজে আমার কোলে তোমাকে দিয়েছিলেন, তাই এখনো আমি সহ্য করে যাচ্ছি সব সব। আমার পেটে ধরা মেয়ে হলে? ধাত্রীমা, ক্ষমা করো বাছা, কিন্তু অনেক হয়েছে। ওঠো, নৌকা প্রস্তুত রয়েছে, উঠে এসো। উঠে পড়তেই হয় পৃথাকে। কুন্তী ভোজের প্রাসাদের অন্দরমহল চলে ধাত্রায়িকা অনামিকার আঙুলের ওঠা নামায়। তাকে অগ্রাহ্য করার শক্তি কিশোরী রাজকুমারীর নেই। কিশোরী রাজকুমারী পৃথা রাজা কুন্তী ভোজের পরম আদরের দুলালী। তবে সে পালিতা কন্যা। বিশাল যদুবংশের শ্রেষ্ঠ নায়ক সুরসেন আর কুন্তী ভোজ মামাতো পিস্তুত ভাই। তাঁরা শুধু জ্ঞাতি নন, পরম বন্ধু একে অপরের। তাই কুন্তী ভোজের যখন কোনো ছেলে মেয়ে হল না, সুরসেনের সদ্যজাত মেয়েটিকে দত্তক নিয়েছিলেন মহারাজ কুন্তী ভোজ। তার পৃথা নামটি মুছে দিয়ে নতুন নাম দিয়েছিলেন নিজের পরিচয়ের অংশটুকু দিয়ে, কুন্তী। কিন্তু আজও প্রাসাদের অন্দরের অনেকেই পৃথা নামটি ভোলেনি। সে নামও চালু রয়েছে। আজ সেই পৃথা এক ভয়ানক দৈবের মুখোমুখি। তার ছোট্ট জীবনে এত শঙ্কা, এত বেদনা, এত কষ্ট সে কখনো পায়নি। নদীর তরঙ্গ কোলাহল করছে কুন্তী ভোজের দুর্গের মতো প্রাসাদের খিড়কির ঘাটে। এটি দুর্গের পেছন দিক, একেবারে নদীর ওপর, একেবারে ক্ষুদ্র, গোপন, অব্যবহারে মলিন,
এই জলপথ রাখা হয়েছে আপৎকালে পালানোর জন্য। এখন সেখানে মাতোয়ারা স্রোতে ভাসছে একটি গোলাকার ক্ষুদ্র ভেলা, নামেই নৌকা। এমন ভেলায় করে পুরবাসিনীরা মনস্কামনা পূরণ করতে নানান জলদেব ও জলদেবীর অর্ঘ্য ভাষায় রাজপুরুষদের গোপন করে। তীরে বাঁধা দড়ি ছিঁড়ে এখনই ভাসিয়ে দিতে হবে এই অভিশপ্ত নৌকা। হাতে আর সময় নেই, সকাল হয়ে এলো বলে আর দেরি করা যাবে না। দড়ি ছিঁড়ে দেওয়ার জন্য হাত বাড়ায় ধাত্রেয়িকা, কিন্তু তখনই অস্ফুটে একবার চিৎকার করে উঠতে যায় পৃথা। ধাত্রেয়িকার হাত চেপে ধরে সে, কিছুতেই ভাসাতে দেবে না এই নৌকা। কিন্তু কেন? একটা সামান্য নৌকার জন্য কেন এত বিচলিত কুন্তিভোজের পালিতা কন্যা, কুন্তিনগরের রাজকুমারী পৃথা? কি আছে এই নৌকার ভেতরে? ভালোবাসা নাকি কলঙ্ক? ঋষি দুর্বাসার আশীর্বাদ না অভিশাপ? দেব ভাস্করের প্রণয় না প্ররোচনা? কি? উত্তর নেই, কারণ এই প্রশ্নের কোনো উত্তর হয় না। মহাভারতের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান প্রেমের কাহিনী। বিভিন্ন খণ্ডে থাকা সেই রকমই 20টি প্রেম কাহিনী সাহিত্যিক সুবোধ ঘোষ তুলে ধরেছিলেন নিজের মতো করে, নিজের লেখায়। বাংলা সাহিত্যের সেই ধ্রুপদী লেখা ভারত প্রেম কথার 7ম গল্প ভাস্কর ও পৃথা। তবে আর 5টা কাহিনীর থেকে এই আখ্যান একেবারেই আলাদা। কারো কাছে এটি প্রেমের গল্প, কারো কাছে আবার শুধুই ভুলে ভরা কাহিনী মাত্র। ভুল, একটা মারাত্মক ভুল, যার খেসারত মেটাতে হয়েছিল রাজকুমারী পৃথাকে সারাটা জীবন। যে ভুল এক রক্তক্ষয়ী যুদ্ধে একদিন সামনাসামনি দাঁড় করিয়ে দেবে একই মায়ের পেটের 2 ভাইকে। রক্ত হবে রক্তের প্রতিপক্ষ, যার অন্তিম বলিদানে শেষ হয়ে যাবে এই মহাভারতের একটা গোটা রাজকীয় প্রজন্ম। দুর্বাসা মুনির জন্ম মহর্ষি অত্রি ও অনুসূয়ার গর্ভে, কিন্তু সে জন্মের পিছনে কাজ করেছিল দেবাদিদেব মহাদেবের ক্রোধের আগুন। দুর্বাসা শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে তার গূঢ় অর্থ। যার সঙ্গে থাকা যায় না, বাস করা যায় না, সেই ঋষি দুর্বাসা। দুর্বাসার ক্রোধ ভয়ানক, আকস্মিক, যুক্তিহীন, অহরহ। কখন যে তিনি ক্রুদ্ধ হয়ে কাকে কি সাপসাপান্ত করে একেবারে শোচনীয় করে দেবেন তার কোনো স্থিরতা নেই। সংসার ত্যাগী সন্ন্যাসী তিনি, তাই সাধারণ মানুষের আচরণে কোনো না কোনো ত্রুটি দেখতে পেয়েই যেতেন। সেই ত্রুটি তাঁর অসহ্য। ত্রিলোক পরিচিত ছিল ঋষি দুর্বাসার এই কঠিন স্বভাব আর বলগাহীন রাগ। সকলে তাঁকে ভারী ভয় পেত, কারণ তিনি অসুখী হওয়া মানেই অভিশাপ, কঠিন অভিশাপ। সংসারের রীতিনীতির কোনো দুর্বলতাকে ক্ষমা করতে পারেন না দুর্বাসা। সংসারের কোনো জীবের প্রতি কোনো মায়া মমতা নেই তাঁর। এহেন ঋষি বিগত বেশ কিছুদিন ধরে রাজা কুন্তিভোজের অতিথি। দুর্বাসার মতো ঋষি, মহা তপস্বী কুন্তিভোজের প্রাসাদে অতিথি হয়ে এসেছেন। এ বড়ই সুখের কথা। কিন্তু তিনি আসার পর থেকেই রাজপ্রাসাদের সবাই ভয়ে অস্থির। ঋষি যদি একবার রেগে যান তাহলে কারোর রক্ষা নেই। কিন্তু ঘটল এর সম্পূর্ণ বিপরীত। অতি বিচক্ষণ রাজা কুন্তিভোজ কিশোরী পৃথাকে দিলেন ঋষির সব দায় দায়িত্ব। রাজার রাজনীতি হয়তো আশা করেছিল একরত্তি অথচ পরমা সুন্দরী এই রাজকন্যাকে
কিছুটা হলেও মানিয়ে নেবেন ক্ষণক্রোধী মুনিবর। আর পৃথা সংসারের জটিলতার সে কিছুই বোঝে না। তার মন স্ফটিকের মতো স্বচ্ছ। পিতার আদেশই তার কাছে শেষ কথা। দুর্বাসাকে সে গ্রহণ করল এক বিরল অতিথি হিসেবে, যেন তিনি এক অজানা দেবতা। দিন রাত এক করে পৃথা তাঁর সেবা করেছে। শান্ত মনে স্থির চিত্তে মেনে নিয়েছে ঋষির সব আদেশ। এক মুহূর্তের জন্যেও নিজের কর্তব্য থেকে চ্যুত হয়নি পৃথা। সেই জন্যেই ঋষি দুর্বাসা আজ তৃপ্ত। প্রাসাদে থেকে একটি দিনের জন্যেও অসুখী হননি তিনি। একদিনের জন্যেও কোনো ত্রুটি, কোনো দোষ চোখে পড়েনি তাঁর কুমারী পৃথার মধ্যে। রাজকুমারী শুদ্ধ চিত্তে ঋষি দুর্বাসার সেবা করে চলেছে, অক্লান্ত সেবা। পৃথার আচরণ অভিভূত করেছে ঋষিকে। জীবনে এই প্রথম খুশি হয়েছেন তিনি। তাই মন থেকে পৃথাকে আশীর্বাদ করতে চেয়েছেন। জানতে চেয়েছেন রাজকুমারী কি বর চায়। ঋষির এই কথা শুনে চুপ করে যায় পৃথা। বুঝতে পারে না সে কি চাইবে, কি চাইবার আছে তার। তাই বলে, আমার কোনো বর প্রয়োজন নেই বিপ্রসী। আপনি আমাদের অতিথি। অতিথি মাত্রই ভগবান। সেই ভগবান আমার আচরণে সুখী হয়েছেন। পিতা কুন্তিভোজও সুখী হয়েছেন। আমার আর কিছুই চাই না। এতেই আমার বরলাভ হয়ে গেছে। এর থেকে বড় আর কোনো উপহারের মোহ নেই আমার। কিশোরী কন্যার এই কথা শুনে অমন রাগী ঋষিও হেসে ফেলেন। হয়তো ঋষির দেওয়া বরের মাহাত্ম্য বুঝতে পারছে না অবুঝ রাজকুমারী। সেই জন্য ঋষি বলেন, প্রয়োজন আছে, প্রয়োজন আছে কুন্তিভোজ কন্যা পৃথা। বর প্রার্থনা করো বৎসে। ঋষির এই কথার অর্থ বুঝতে পারে না পৃথার কিশোরী মন। তাই সে চুপ করে থাকে, অবাক হয়, ভাবতে থাকে। অনেক ভাবার পরেও বুঝে উঠতে পারে না এই জীবনে আর কোনো বরের কি প্রয়োজন আছে তার। পিতা কুন্তিভোজের অপরিসীম স্নেহে লালিত রাজকুমারী সে। সুখের এই প্রাসাদে চির সুখী সে। এর বাইরে এমন আর কি সুখ থাকতে পারে যা সে আশীর্বাদ হিসেবে চেয়ে নেবে ঋষি দুর্বাসার থেকে? সত্যি বুঝতে পারে না কুন্তিভোজের আদরের দুলালী পৃথা। তবে এটাও ঠিক, বুঝবার মতো বয়সও তার হয়নি। বয়সে কিশোরী সে। ভোরের শান্ত স্নিগ্ধ রূপ দিয়ে তৈরি এক পবিত্র কন্যা। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুলের কুঁড়ি যেমন অস্থির হয়ে ওঠে, ফুল হয়ে ফুটে ওঠার জন্য অধীর হয়, তেমনি আভাস লেগেছে কুমারী পৃথার শরীরের প্রতিটি অঙ্গে। কিন্তু তার মন এখনো কোমল, শিশু সুলভ। এখনো চঞ্চল শিশু হরিণীর মতো ছোটাছুটি করে পৃথা। পুতুল নিয়ে খেলা করে। দেব পূজা আর অতিথি সেবাও তার কাছে খেলা বই কি। সেই খেলার আনন্দ তাকে ভরিয়ে তুলেছে। এর চেয়ে বেশি সুখ এ জীবনে আর কি আছে? আছে কি কিছু? হয়তো আছে, যার সন্ধান বয়ঃসন্ধির পৃথা জানে না। কিন্তু ত্রিকালদর্শী ঋষি দুর্বাসা, তিনি জানেন ত্রিকাল। তিনি জানেন ঘটেছে যা ঘটার ছিল, ঘটবে যা ঘটার আছে। তাই তিলফুলের মতো নিখুঁত মুখটির দিকে তাকিয়ে প্রসন্ন মুখে অপেক্ষা করেন তিনি। নিয়তি যে তাঁকে কাজ দিয়ে পাঠিয়েছে এই কুন্তিভোজের প্রাসাদে, সে কথা এখনো অবুঝ পৃথা জানবে কেমন করে? পৃথা ভালোবাসে কুঞ্জ ফুল। সেই ফুলই তার খেলার সঙ্গী।
এখনো তার অবুঝ মন ক্ষণে ক্ষণে অভিমান করে সরোবর জলে ফুটে ওঠা নিজেরই প্রতিবিম্বের ওপর। নিজের ছায়ার সঙ্গেই সে হাসি মজা করে। ফুলের গন্ধে মাতোয়ারা মৌমাছির সঙ্গে মায়ার খেলায় মাতে সে। নিজের এই পৃথিবীর বাইরের অন্য কোনো জগৎ তার কাছে অজানা। তাই সে চুপ করেই থাকে, কিছুই বলতে পারে না। স্থির শান্ত পৃথার সরল মুখের দিকে তাকিয়ে স্নেহ ভরা গলায় ঋষি দুর্বাসা বলেন, আমার কথা বিশ্বাস করো পৃথা, বরের প্রয়োজন আছে। আজ হয়তো নেই, কিন্তু কাল আমি বিশ্বাস করি সময় হয়ে এসেছে। সময়? কিসের সময়? খুব শীঘ্রই তোমার জীবনে কেউ আসবে। কাউকে না কাউকে জীবন সঙ্গী হিসেবে বরণ করতে হবে তোমায়। ঋষির মুখে জীবন সঙ্গিনীর কথা শুনে লজ্জায় রাঙা হয় পৃথা। এ যেন এক নতুন অনুভূতি। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। ঋষি বলেন, আশীর্বাদ করি প্রিয়দর্শিনী পৃথা প্রিয়দর্শন সঙ্গী লাভ করুক। সেই প্রিয়দর্শন কোথায় আছেন ঋষি? তোমার মনে পৃথা। মন যাকে চাইবে তাকেই আহ্বান করো। আহ্বান করব? মন যাকে চায় তাকেই? কিন্তু কিন্তু কিভাবে ঋষি শ্রেষ্ঠ? মন্ত্র বলে কন্যা। আমার দেওয়া আবাহন মন্ত্র তোমাকে সেই ক্ষমতা দান করবে। আবাহন মন্ত্র? অবাক হয়ে যায় পৃথা। এ কোন মন্ত্র দিলেন ঋষি তাকে? এ কোন মায়াজাল? মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খায়, তীব্র কৌতূহল জন্ম নেয়। তবু চুপ করে থাকে পৃথা। বড় দুর্লভ এই মন্ত্র পৃথা। এই মন্ত্রের বলে বিশ্বের যে প্রান্তেই থাকো তুমি, স্মরণ করা মাত্র আবাহনের পরের লহমায় তোমার সসঙ্গে আবির্ভূত হবেনি তোমার অভীষ্ট, যাকে তুমি ডেকেছ। কে তিনি? চপলা বালিকা। দেব, নর, অসুর, গন্ধর্ব কেউই এই আহ্বান মন্ত্রের জোরকে অস্বীকার করতে পারবেন না। তাহলে আমার যোগবল মিথ্যা হয়ে যাবে। বৎসে, এসো, গ্রহণ করো এই মহামন্ত্র। মন্ত্রদান করে আশীর্বাদ দিয়ে চলে যান ঋষি দুর্বাসা। নিশ্চুপ দাঁড়িয়ে থাকে রাজকুমারী। সময় কাটে, কিন্তু ঋষির দেওয়া আশীর্বাদের অর্থ এখনো অধরা পৃথার কাছে। এদিকে কুমারী কিশোরী মনে কি সাংঘাতিক মন্ত্র দিয়ে গেলেন ঋষি। তার পরিণাম কি হতে পারে সেটা স্বয়ং দুর্বাসার পক্ষেও কল্পনা করা সম্ভব ছিল না। তিনি ছিলেন সংসার ত্যাগী সন্ন্যাসী। সমাজের রাজনীতি দেখেছিলেন দূর থেকে, সেটির ভাগীদার ছিলেন না। দুর্বাসার অভিশাপ যেমন মাত্রা ছাড়া, আশীর্বাদও তেমনই মাত্রাহীন। মন যাকে চাইবে তাকেই জীবনে আহ্বান করো, এ তো সাংঘাতিক ইচ্ছাবিলাস। এই মন্ত্র সাধারণ মানুষের জন্য নয়, পার্থিব দুর্বলতা দিয়ে তৈরি মানুষের মন। সেই মানুষের তৈরি সমাজ এই আশীর্বাদের ফল সহ্য করতে পারবে কিনা সেটুকুও বিচার করলেন না ঋষি দুর্বাসা। কুমারী পৃথা এই মন্ত্রের কি অর্থ বুঝল তাও জানবার প্রয়োজন বোধ করলেন না তিনি। আশীর্বাদ দিয়ে চলে গেলেন সন্ন্যাসী। আর আশীর্বাদের ভার কাঁধে নিয়ে
দাঁড়িয়ে থাকল এক কুমারী কন্যা, এক ভয়ঙ্কর পরিণামের অজানা অপেক্ষায়। ঋষি দুর্বাসা খুশি মনে কুন্তিনগর ছেড়ে চলে গেছেন। যাওয়ার আগে খুশি হয়ে রাজকুমারীকে বরদান করেছেন। শুধু এইটুকুই জানতে পারলেন রাজা কুন্তিভোজ। জেনে খুশি হলেন এমন রাগী ঋষি তাঁর কন্যার সেবায় সন্তুষ্ট হয়েছেন। এর থেকে আনন্দের কথা আর কি হতে পারে। পৃথাও খুশি, তার সেবায় তুষ্ট হয়েছেন ঋষি দুর্বাসা। পিতার সম্মান রক্ষা হয়েছে। আগের মতোই আনন্দে উল্লাসে জীবন কাটে পৃথার। চঞ্চল মৌমাছির মতো প্রাসাদময় ঘুরে বেড়ায় সে, খেলা করে। তবে ধীরে ধীরে সময়ের সঙ্গে রাজকুমারীর উদ্দাম চঞ্চলতা কখন যেন শান্ত হয়ে যায়। রাজকুমারী নিজেও বুঝতে পারে না নিজের এই পরিবর্তন। যৌবন ভারে ধীর হয়ে যায় পায়ের গতি। সরোবরে শান্ত জলে কেঁপে ওঠা নিজের প্রতিবিম্ব দেখে নিজেই অবাক হয় পৃথা। মনের গভীরে তীব্র অজানা কষ্ট অনুভব করে অজান্তেই। পৃথার মনে হয় এই পৃথিবীর আলো ছায়ার খেলা শুধুই খেলা নয়, যেন এক সুন্দরের খোঁজ। ঘাসে পড়ে থাকা শিশির, তীব্র রোদ, শীতল জ্যোৎস্না, ফুল, লতা, পাতা, পৃথিবীতে কেউই একা থাকতে চায় না। সংসারে সবাই সঙ্গী চায়। শব্দ, বর্ণ, এমনকি সুগন্ধ দিন রাত নিজের জীবন সঙ্গী খুঁজতে থাকে। সঙ্গী খোঁজার এক অপূর্ব খেলায় মেতে আছে সবাই। নিজের দিকে তাকিয়ে আরো অবাক হয় পৃথা। মনের গভীরে যেন এক স্বপ্ন গোপনে ঘুমিয়েছিল। সেই স্বপ্ন আজ জেগে উঠেছে। শরীরের উষ্ণতা সেই স্বপ্নকে মিশিয়ে দিচ্ছে শিরায় বয়ে চলা প্রতিটি রক্তকণিকার সঙ্গে। সেই রক্তের উন্মত্ত স্রোত ছড়িয়ে পড়েছে পৃথার শরীরের প্রতিটি অংশে। পৃথা নিজেকে প্রশ্ন করে, এ কেমন অনুভূতি? কেন বদলে যাচ্ছি আমি? বদলে যাচ্ছে আমার মন, আমার ইচ্ছে। কিন্তু কেন? কিসের জন্য? কি হয়েছে আমার? জীবনে এই প্রথমবার ভাবনায় আকুল হয়ে ওঠে পৃথা। নিজেরই নিঃশ্বাসের শব্দে চমকে ওঠে বারবার। রাতের মৃদুমন্দ শীতল বাতাসও উপদ্রব বলে মনে হয়। ঘুম ভেঙে উঠে বসে রাজকুমারী। আকাশের তারার দিকে তাকিয়ে রাত কেটে যায়। ভোর আসে, কিন্তু কিছুই ভালো লাগে না পৃথার। বেশ কিছুদিন হলো এইভাবেই দিন কাটছে তার। আজকাল বড়ই উদাসীন সে। রাত জেগে আকাশ দেখে, দিনের আলো তার অসহ্য লাগে। এরপর একদিন খুব ভোরে খোলা জানলায় এসে দাঁড়ায় পৃথা। রাতের আকাশ থেকে এখনো মিলিয়ে যায়নি শেষ তারাটি। দিগন্ত রেখা ভোরের লাল আলোয় সেজে উঠছে একটু একটু করে। পৃথা তাকিয়ে দেখে, দেখতেই থাকে। মনোমুগ্ধকর এই ছবি নিজের চোখে ধরে রাখে কিছুক্ষণ। তারপর ঘর থেকে বের হয়। সদ্য ফোটা ফুলে শিশির পড়েছে। মাটির বুকের কাছে ঝুঁকে রয়েছে সেটি। সেই ফুলের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় রাজকন্যা। লজ্জা ভারে ভিজে আছে সেও। সবার অলক্ষ্যে পৃথা চলেছে উদ্যান সরোবরের জলে স্নান করতে। এটি তার একান্ত নিজস্ব সময়। ফুলে ফুলে ভরে আছে বাগান। ধীর পা ফেলে সরোবরের দিকে এগিয়ে চলেছে রাজকুমারী পৃথা। হঠাৎ তার নজর যায় পূব আকাশে।
চমকে ওঠে সে, লজ্জায় শরীর ঢাকে। পৃথার মনে হয় দূর আকাশের নিচে দিবাকরের মতো তেজি রূপবান কোনো দিব্য পুরুষ দাঁড়িয়ে আছে। গাছপালার আড়ালে দাঁড়িয়ে তারই দিকে তাকিয়ে আছে অপলক। কি সুন্দর তার মুখ, চোখ ফেরাতে মন চায় না। তারুণ্যের জয় জয়কার তার প্রতিটি অঙ্গে। সুন্দর, চির সুন্দর। সেই মূর্তির দিকে তাকিয়ে পৃথা মনে মনে বলে, হে দীপ্ত পুরুষ, এমন রূপ আমি এ জীবনে দেখিনি। ওই চিবুক যেন উষালোকের আলোয় উজ্জ্বল, ঠোঁটে যেন উচ্ছ্বসিত হচ্ছে সমুদ্রের কামনা। ওই চোখ যেন আকাশের নীলিমায় প্লাবিত। কে আপনি? কি আপনার পরিচয়? নিজের মনে প্রশ্নের জোয়ার ভাটা চলে পৃথার, কিন্তু কিছুতেই সেই দীপ্ত পুরুষের পরিচয় অনুমান করতে পারে না সে। শুধু ভাবে এক প্রিয়দর্শন হয়তো এই ভোরের আলোয় তার হৃদয়ের দুয়ারে ক্ষণিকের জন্য এসে দাঁড়িয়েছেন। কিন্তু কতক্ষণ? হয়তো এখনই চলে যাবেন তিনি, তারপর এই পৃথিবী থেকে হারিয়ে যাবেন। শেষ হয়ে যাবে এই অপার রহস্য। চোখের সামনেই অদৃশ্য হয়ে যাবে তার ভুবন ভোলানো রূপ। পৃথার মন চায় একবার তাকে ডাকতে, কিন্তু লজ্জা পায় পৃথা। নিজেকে আড়াল করে নেয়, বারবার নিজেকে বলে, না 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 না, দেখো না, দেখো না তাকে রাজকুমারী পৃথা, দেখো না। নিজেকে আটকানোর প্রাণপণ চেষ্টা করে সে। তবু সব বাধা ভেঙে সদ্য যুবতী এক নারীর মন বলে ওঠে, কিন্তু কিন্তু আমার মন যে তাকে ডাকতে চাইছে। মনে হচ্ছে তাকিয়েই থাকি তার দিকে, দেখেই যায়। কিন্তু পরক্ষণেই আবার বলে ওঠে পৃথা, দেখো না, দেখো না, তাকিও না, ফিরে নাও নিজেকে। এক অদ্ভুত লজ্জা আর ভয়ের দোটানায় দুলছে রাজকুমারী পৃথার মন। তবে এর মধ্যে এক রহস্যময় মধুরতাও লুকিয়ে আছে। এই লজ্জা রাখতেও ইচ্ছে করছে, আবার ভাঙতেও ইচ্ছে করছে। কি করবে পৃথা? অনেক কিছুই ভাবছে পৃথার মন, কিন্তু এর মধ্যে হঠাৎই যেন একটা ঠান্ডা হাওয়ার ছোঁয়া মনের সব দ্বিধা দূর করে দেয়। কোথা থেকে যেন ভেসে আসে ঋষি দুর্বাসার আশীর্বাদ বাণী। আশীর্বাদ করি প্রিয়দর্শিনী পৃথা প্রিয়দর্শন সঙ্গী লাভ করুক। সেই প্রিয়দর্শন কোথায় আছেন ঋষি? তোমার মনে পৃথা, মন যাকে চাইবে তাকেই আহ্বান করুন। মন যাকে চাইবে তাকেই আহ্বান করুন। মন যাকে চাইবে তাকেই তো আহ্বান করতে হবে। এই মুহূর্তে ঋষি দুর্বাসার আশীর্বাদকেই সবচেয়ে বড় সত্যি বলে মনে হয় পৃথার। হোক না অপরিচিত, এই তো তার জীবনের প্রথম প্রিয় পুরুষ। মণিদীপ্ত কুন্তল আর রত্নখচিত কবচে সেজে আছে তার সুন্দর শরীর। এক অজানা কৌতূহলের স্রোতে ভেসে চলে রাজকুমারী পৃথা। ক্ষণিকের আবেগ ভুলিয়ে দেয় সব ভয়। পৃথা বিসর্জন দেয় সব লজ্জা। এক কুমারী তার জীবনের প্রথম প্রিয় পুরুষকে আহ্বান জানায়, বলে, এসো সুন্দর, এসো হে প্রিয় দর্শন। মুহূর্তে বদলে যায় সব। পৃথা দেখে প্রকৃতি যেন এক অন্য সাজে সেজে উঠেছে। আকাশ আরো আলোকিত। উদ্ভাসিত সকালের নরম সোনালি আলোতে ভেসে যেতে থাকে পৃথা। সেই আলোর রথে চেপে পৃথার সামনে এসে দাঁড়ায়
তার প্রিয় পুরুষ, যার রূপের ছটায় চোখ ধাঁধিয়ে যায়। সেই যৌবনবান অপরিচিতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে পৃথা অনেকক্ষণ। তারপর প্রশ্ন করে, কে আপনি? আমি দেব সমাজের একজন, দিবাকর ভাস্কর। আমি মর্তের মেয়ে পৃথা, রাজা কুন্তিভোজের কন্যা। তোমার পরিচয় আমি জেনেই এসেছি পৃথা, কিন্তু আমাকে কাছে ডেকেছ কেন? ইচ্ছে হলো তাই। কেন ইচ্ছে হলো? জানি না, আপনাকে কাছে ডাকবার প্রবল ইচ্ছে হলো। নিজেকে শত শাসন করেও আটকাতে পারলাম না দেব। সেই যৌবনবান অপরিচিতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে পৃথা অনেকক্ষণ। তারপর প্রশ্ন করে। পৃথার কথায় ভাস্করের মুখে হাসি ফুটে ওঠে। তিনি বোঝেন পৃথা কতটা সরল। নিজের ইচ্ছের অর্থ জানে না সে, সেই ইচ্ছের মানেও বলতে পারে না, অথচ সেই ইচ্ছের হাতেই নিজের সত্তাকে সঁপে দিয়েছে সদ্য যৌবনে পা দেওয়া মর্তের এই মেয়ে পৃথা। কাছে ডেকে নিয়েছে নিজের পরম পুরুষকে। ঝিনুকের তৃষ্ণা যেমন সাগরকে নিজের কাছে ডাকে, সমুদ্রের জলরাশি যেমন জ্যোৎস্নাকে আহ্বান করে, পরাগ পাগল পদ্মিনী যেমন মৌমাছিকে কাছে পেতে চায়, তেমন করেই দেব ভাস্করকে কাছে ডেকেছে পৃথা। কিছু না বুঝেই, কিন্তু এর পরিণাম যে কি হতে পারে সেটা কল্পনাও করতে পারেনি অবুঝ রাজকুমারী। প্রিয় পুরুষকে শুধু একবার মন ভরে দেখার জন্য ঋষি দুর্বাসার আশীর্বাদী মন্ত্র উচ্চারণ করেছে, শুধুমাত্র নিজের অবাধ্য কৌতূহলের তৃষ্ণা মেটাতে। ভাস্করের স্মিত হাসি থেকে বিচ্ছুরিত আলো এক অপার্থিব মায়াজাল তৈরি করে। পৃথার সমস্ত চেতনার চারিদিকে যেন এক অজানা মেঘমালিকা তৈরি হয়ে যায়। তারই মধ্যে মিলে মিশে যায় পৃথার সব কৌতূহল আর আগ্রহ। প্রতিদিনের নিয়ম থেকে কতগুলি মুহূর্ত হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সমাজ আর সংসারের আড়ালে এক গোপন মিলনের মুহূর্ত রচনা করে। সুন্দরী কুমারী পৃথার দিকে তাকিয়ে ভাস্কর বলে, রাজকুমারী পৃথা, তুমি যে আমাকে কাছে ডেকেছ, এর অর্থ তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি। ভাস্করের এই কথায় হঠাৎই মোহভঙ্গ হয় পৃথা। চারিদিক থেকে দূরে চলে যায় অপার্থিব মায়াজাল। ভয় পেয়ে যায় পৃথা, বলে, আপনি চলে যান দেব ভাস্কর। আপনাকে আপনাকে আমার দেখা হয়ে গেছে। কি কি বলছো তুমি কুমারী? ঠিকই বলছি। আপনাকে আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল প্রিয়দর্শন। দেখেছি, মন চেয়েছিল আপনাকে কাছে ডাকি, ডেকেছি। আপনি কাছে এসেছেন। আমার আমার সব কৌতূহল মিটে গেছে। এবার আপনি যান, চলে যান। কিন্তু আমার চোখের পিপাসা যে মিটে যায়নি পৃথা। কেঁপে ওঠে পৃথা। এক অবশ অসহায় আপত্তির ভাষা পৃথাকে আঁকড়ে ধরতে চায়। প্রচন্ড ভয় পায় সে, বলে, ক্ষমা করুন দেব, চলে যান। আমার থেকে দূরে চলে যান ভাস্কর। না, চলে যেতে পারি না প্রিয়দর্শিনী। এইটুকু বলে পরম প্রেমে নিজের হাত পৃথার দিকে বাড়িয়ে দেয় দেব ভাস্কর। খুব আলতো করে ছুঁয়ে দেয় পৃথার চিবুক। প্রিয়ের প্রথম ছোঁয়ায় কেঁপে ওঠে কুমারী পৃথা। সরোবরের জল অস্থির হয়ে ওঠে, শান্ত বাতাস চঞ্চল হয়, লবঙ্গ কেশর সৌরভ ছড়িয়ে উড়ে যায়, পাখিরা কলরব থামায়, নিস্তব্ধ হয়ে যায় বাগান ঘেরা সরোবর।
কুমারী পৃথার সমস্ত সত্তা এক পরম মহোৎসবে নিজেকে হারিয়ে ফেলে। সময় শেষ। রাজকুমারী পৃথার থেকে বিদায় নিয়ে চলে যান দেবভাস্কর। রাজপ্রাসাদে ফিরে আসে রাজকুমারী। বুকের মধ্যে চেপে রাখে নিজের প্রথম অভিসারের কাহিনী, মনে লুকিয়ে রাখে প্রথম প্রেমের স্পর্শ। রাত হয়ে দিন আসে, কেটে যায় কিছুটা সময়। তারপর একদিন এক ভোরের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে কুন্তিভোজের রাজপ্রাসাদ। কানে নতুন দুল, চোখে কাজল, ঘন কালো চুলে ফুলের গয়না সাজিয়ে দেয় রাজকুমারী কুন্তিকে। ভোরের আলোয় আলোকিত পৃথাকে দেখে থমকে দাঁড়ায় ধাত্রেয়িকা। দেখে রাজকুমারীর মন উদাস। ধাত্রেয়িকা জানতে চায়, কি হয়েছে রাজকুমারী? তোমার মন এত উদাস কেন? আমার একটা স্বপ্নের অর্থ বলতে পারো ধাত্রীমা? পারি, বলো কি স্বপ্ন? অদ্ভুত এক স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নের অর্থ বুঝতে পারছি না। বলো আমাকে, কি স্বপ্ন দেখেছ তুমি? দেখলাম রাতের আকাশ থেকে প্রতিপদের চন্দ্রলেখা এসে আমার বুকের ভিতর মিলিয়ে গেল। জেগে উঠলাম। তারপর থেকেই কেমন কেমন ভার ভার মনে হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা যেন আমার বুকের ভেতরেই থেকে গেছে, আর প্রতি মুহূর্তে বড় হয়ে উঠছে। চমকে ওঠে ধাত্রীমা। এ কেমন অলক্ষণে স্বপ্ন! ধাত্রেয়িকার মুখের হাসি মিলিয়ে যায়। বিষণ্ণতার কালো ছায়া ঘিরে ধরে তাকে। পৃথার দিকে তাকিয়ে থাকে সে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। যে শিশুকে সে নিজের বুকে চেপে বড় করে তুলেছে, তার কিছুই যে তার অজানা নয়। বড় খুঁটিয়ে সে লক্ষ্য করে কুন্তিকে। তারপর আতঙ্কিত হয়ে বলে, এ কি পৃথা? এ কি করেছো তুমি? কি হয়েছে? সেটার উত্তর তো লুকিয়ে আছে তোমার বুকের মধ্যে। বলো আমাকে। কি বলবো? বলো, গোপনে কাকে বরণ করেছো তুমি? বলো রাজকুমারী। ধাত্রেয়িকার কথায় চমকে ওঠে পৃথা। নিজের অভিসার কাহিনী কি করে নিজের মুখে বলবে সে? পাথরের মূর্তির মতো কিছুক্ষণ নিশ্চুপ থাকে পৃথা। ধাত্রীমা কিন্তু প্রশ্ন করেই যায়। শেষে না পেরে উত্তর দেয় রাজকুমারী। বলে, দেবভাস্করকে। হতভাগ্য মেয়ে, এ কি করেছো তুমি? কোন অধমের ছলনায় ভুলে নিজের সর্বনাশ করে বসে আছো? আর নিন্দা করো না ধাত্রেয়িকা। নিন্দা করব না? না, করবে না। দেবভাস্কর অধম নয়, তিনি এই ত্রিলোকে আলো, আমার প্রিয় পুরুষ, আমার প্রেম। প্রেম? সেই প্রেম যে তোমার অধিকারের বাইরে, সেই প্রেম যে ভুল। না, মোটেই না। মন যাকে চেয়েছে তাকেই বরণ করেছি, কোনো ভুল করিনি। মন্ত্র পড়ে আহ্বান করেছি নিজের প্রিয় পুরুষ ভাস্করকে। এতে কোনো অন্যায় নেই। মন্ত্র? কোন মন্ত্র? কোথায় শিখলে সেই সর্বনাশা মন্ত্র রাজকুমারী পৃথা? তোমার চেয়ে শতগুণে জ্ঞানী যিনি, তার কাছেই শিখেছি। কে তিনি? বিপ্রর্ষি দুর্বাসা। তিনি আমাকে আশীর্বাদ করে এই মন্ত্র দিয়েছেন। বড় ভয়ানক এই মন্ত্র পৃথা। না, এই মন্ত্র ভয়ানক নয় ধাত্রেয়িকা। এই মন্ত্রের জোরেই আমি কাছে পেয়েছি আমার প্রিয় দর্শনকে। না রাজকুমারী, না, তুমি ভুল বুঝেছ। মানুষের সমাজ এই মন্ত্র মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না এই মন্ত্রের ফল। কেন? কেন পারে না? কেন? কারণ তুমি কুমারী, তুমি অনূঢ়া, অসীমন্তিনী। নিজের ইচ্ছায় গোপনে নিজের প্রিয় পুরুষের সঙ্গলাভ করার অধিকার তোমার নেই।
তার প্রেমে নিজেকে বিসর্জন দিয়ে সন্তানবতী হওয়ার অধিকার তোমার নেই রাজকুমারী? কিন্তু কিন্তু কেন ধাত্রীকা? কারণ এটাই সমাজের নিয়ম। তুমি রাজা কুন্তিভোজের মেয়ে, এই কুন্তিনগরের রাজকুমারী। তোমার জীবনে কোনো গোপনীয়তার জায়গা নেই পৃথা। তুমি সমাজের মেয়ে, সমাজের নিয়ম মেনেই তোমার জীবন চলবে। সমাজ সমাজ স্থির করবে আমার জীবন? হ্যাঁ, করবে, কারণ তুমি এই সমাজের অঙ্গ। তোমার জন্ম মুহূর্তে শঙ্খধ্বনি হয়েছে এই সংসারকে সাক্ষী করবার জন্য। তুমি প্রথম অন্ন গ্রহণ করেছ মন্ত্রোচ্চারণের সঙ্গে, সেটাও এই সংসারকে সাক্ষী রেখে। সকলের স্নেহে আশীর্বাদে তুমি বড় হয়ে উঠেছ। তোমার ভালো লাগা, ভালোবাসা, প্রিয় সহবাস সবই যে এই সংসারের আশীর্বাদ নিয়ে সার্থক করে তুলতে হবে রাজকুমারী। এইভাবে গোপনে নয়। এইসব জেনেও এত বড় ভুল করলে তুমি। সমাজের সব নিয়ম ভুলে এ কোন সর্বনাশা খেলায় মাতলে? খেলার ছলে নিজের কুমারী জীবনের সম্মান, পিতার সম্মান, বংশের সম্মান সবকিছু এক নিমেষে শেষ করে দিলে রাজকুমারী পৃথা। এত ধিক্কার দিও না ধাত্রীকা। আমার ভালোবাসা সত্যি, সেই সত্যিকে এইভাবে অসম্মান করার অধিকার কারও নেই, তোমারও না। তবে আমি যখন তোমাদের ঘরের মেয়ে, তখন তোমাদের ঘরের সম্মান এতটুকুও মলিন হতে দেব না। কি করবে তুমি? নিজের সর্বনাশ তো আগেই করে বসে আছো। এবার এই রাজবংশের সম্মান রক্ষা করবে কিভাবে? তোমার পিতার সম্মান রক্ষা করবে কিভাবে? আমার গোপন প্রণয়ের পরিণাম আমি নিজে হাতে গোপনে ভাসিয়ে দেব। কি বললে পৃথা? ভাসিয়ে দেবে? হ্যাঁ, ভাসিয়ে দেব। কুমারীর কোলে আসুক সেই সন্তান, কিন্তু তার জন্য আমার মনে কোনো উদ্বেগ নেই। কেউ কখনো কোনো দিনও জানতে পারবে না তার পরিচয়। কি করে? অযাচিত সেই সন্তানকে পরিচয়হীন করে পৃথিবীর কোলে ছেড়ে দেব। এই পৃথিবীর কোনো না কোনো ঘরে নতুন পরিচয় নিয়ে বেঁচে থাকবে সে। তার জন্য এতটুকু দুঃখ হবে না আমার। কিন্তু সে কাজ কি এতই সহজ পৃথা? সেটাও কি তোমার গোপন প্রণয়ের মতন একটা খেলা? ধাত্রীকা প্রশ্নটা করে, কিন্তু পৃথা কোনো উত্তর দেয় না। হয়তো সত্যি সত্যি এটাকেও কৌতূহলে ভরা খেলাই মনে করে কুন্তিভোজ কন্যা পৃথা। প্রিয় সঙ্গীর সঙ্গে খেলার আনন্দে গাছের তলায় কুড়িয়ে পাওয়া একটি ফুলের কুঁড়িকে শুধু হারিয়ে ফেলতে হবে, এর চেয়ে বেশি কঠিন কিছু নয়। তাই পৃথার কাছে ধাত্রীকার কোনো প্রশ্নের কোনো অর্থই হয় না। রাত্রি শেষের অন্ধকার, শুকতারার সূক্ষ্ম আলো জ্বলজ্বল করছে দূর আকাশে। কুন্তিভোজের প্রাসাদ থেকে বহু দূরে নদীর কিনারায় জলপদ্মের বন। সেই জলের ওপর ছোট্ট একটা নৌকা। নৌকার ভিতরে একটা অর্ঘ্য থালা। সেটির মধ্যে ঘুমিয়ে আছে এক সদ্যজাত। ফুলের কুঁড়ির মতো সেই নিষ্পাপ ঘুমন্ত শিশুর মুখের কাছে মুখ নামিয়ে দেখতে থাকে পৃথা। একটি ক্ষুদ্র হৃৎপিণ্ড ধুকপুক করছে। সেটা শব্দ শুনতে পাচ্ছে পৃথা। ছোট ছোট উষ্ণ নিঃশ্বাস পৃথার মুখে এসে লাগছে। পৃথা তাকিয়েই থাকে শিশুর সুন্দর মুখের দিকে। ধাত্রীমা আরো ভয় পায়, এদিক ওদিক দেখে, তারপর তাড়া দেয় রাজকুমারীকে। বলে, ভোরের আলো ফুটতে আর দেরি নেই পৃথা, তাড়াতাড়ি করো। তার কথা যেন পৃথার কান অবধি পৌঁছয় না। নদীর তরঙ্গ স্রোতের কলরোল ঢেকে দেয় সেই স্বর। তবুও পৃথা জানে সময় হয়ে গেছে। এখনই দড়ি ছিঁড়ে ভাসিয়ে দিতে হবে এই নৌকা।
চিরদিনের মতো দূরে ঠেলে দিতে হবে একটি ছোট্ট প্রাণ। এই সিদ্ধান্তই তো নিয়েছিল সে। তবু কেন পৃথার হাত আটকে যাচ্ছে? পৃথা মনে মনে বলে, না, আমি পারবো না। সে সত্যিই পারবে না, কিছুতেই পারবে না এই দড়ি ছিঁড়ে দিতে। তা জেনে গেছে ধাত্রেয়ীকাও। তাই সে হাত তোলে, ছিঁড়ে দিতে চায় নৌকার দড়ি, মুক্ত করে দিতে চায় নিজের রাজকুমারীকে এই অযাচিত বন্ধন থেকে। কিন্তু এ কি? আর্তনাদ করে ধাত্রেয়িকার হাত চেপে ধরে পৃথা। এ কি রাজকুমারী, আটকালে কেন আমাকে? এ কি সর্বনাশ করছো ধাত্রেয়িকা? সর্বনাশ করছি না, সর্বনাশ হওয়া আটকাচ্ছি। তোমার গোপন প্রেমের পরিণাম গোপনে ভাসিয়ে দিচ্ছি। এর জন্য এত আর্তনাদ কেন রাজকুমারী? কোনো উত্তর দিতে পারে না পৃথা। শুধু ধাত্রীমায়ের হাত আরো কঠিনভাবে চেপে ধরে রাখে। ভয় পায় যদি সে দড়ি ছিঁড়ে ভাসিয়ে দেয় নৌকা। কিন্তু কেন এই আকুলতা? পৃথা নিজেই তো এটা চেয়েছিল একদিন। তাহলে কি হলো আজ? দুঃখ করো না, এটাই যে ভবিতব্য। তোমার গোপন কলঙ্ক এইভাবে গোপনে ভাসিয়ে না দিয়ে কোনো উপায় নেই রাজকুমারী। কলঙ্ক? হ্যাঁ, কলঙ্ক। তোমার প্রথম প্রণয়ের ফসল, তোমার কলঙ্ক। তোমার কাছে যা প্রেম, সমাজের চোখে সেটাই কলঙ্ক পৃথা। সেই কলঙ্ক মুছে ফেলার সময় হয়ে গেছে। পৃথার প্রথম প্রেমের মধুরতার ফুটে ওঠা একটি রক্ত কমল, যার ছোঁয়ায় ধন্য হয়েছে পৃথার কুমারী দেহ। তাকে ধাত্রীমা বলছে কলঙ্ক। তাকেই আজ ভাসিয়ে দিতে হবে লক্ষ্যহীন ভবিষ্যতের পথে। এই অন্ধকারে, দূর থেকে দূরান্তরে, এই শিশুই যে তার জীবনের প্রথম প্রিয় দর্শন। মন যাকে কাছে চায় সে তো এই শিশুই। এটাই তো প্রেম, মাতৃপ্রেম। একে কি করে বিদায় দেবে পৃথা? কলঙ্ক বলো না। এই শিশু কলঙ্ক নয়। এই শিশু আমার সন্তান। এই শিশু আমার সন্তান। নৌকায় লাল শালুতে মোড়া সদ্যজাত। তাকে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারে না রাজকুমারী। কেঁদে ওঠে মায়ের মন। মনে হয় তখনই কোলে তুলে নিয়ে অসীম আদরে ভরিয়ে দেবে ওই শিশু শরীর। এই ভেবে হাত বাড়ায় পৃথা। বুকে তুলে নিতে চায় নিজের সন্তানকে। এক মায়ের মন চঞ্চল হয়ে ওঠে, কিন্তু বাধা দেয় ধাত্রেয়িকা। বলে, না, কাছে যেও না, ওর কাছে যেও না রাজকুমারী। শান্ত হও, আটকাও নিজেকে। ভুলে যেও না নিজের বংশ পরিচয়, নিজের সম্মানের কথা। ধাত্রেয়িকার কথায় ছিল জীবনের কঠিন সত্যি। সেটা থামিয়ে দেয় পৃথার হাত। শান্ত হয় সে। ধাত্রেয়িকার দু চোখ জলে ভরে ওঠে। তার আদরের রাজকুমারীর এই কষ্ট সে সহ্য করতে পারছে না। কিন্তু একই সঙ্গে সে অবাক, অভিভূত। সে অপলক তাকিয়ে থাকে পৃথার দিকে। দেখে এতদিনে এক রাজকুমারী তার নারী জীবনের ইচ্ছার অর্থটুকু বুঝতে পেরেছে। এখন আর সে চঞ্চল কৌতুকিনী নয়, এখন সে একজন মা। রাত শেষের অন্ধকারে যার শূন্য বুক থেকে সব যন্ত্রণা চোখের জল হয়ে ঝরে পড়ছে জলপদ্মের বনে। অনেকক্ষণ চুপচাপ বসে থাকে পৃথা। তারপর যেন দূর দূরান্তের কোনো অজানা শব্দে বিচলিত হয়ে ওঠে। বলে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ ধাত্রেয়িকা? কি পৃথা?
নুপুরের শব্দ। এই পৃথিবীর কোনো ঘরের আঙিনায় খেলে বেড়াচ্ছে এক শিশু, ছুটে বেড়াচ্ছে চঞ্চল পায়ে। তার পায়ের ছোট ছোট নুপুরের ঝংকার চারিদিকের বাতাস মধুর করে তুলেছে। কিন্তু কিন্তু সে তো আমার ঘরের আঙিনা নয় ধাত্রেয়িকা। বিচলিত হয়ে উঠে দাঁড়ায় পৃথা। দূরের ঘন অন্ধকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন কিছু দেখতে পাচ্ছে সে। পৃথার এই অবস্থা দেখে অস্থির হয় ধাত্রেয়িকা। অমন করে কি দেখছো পৃথা? দেখছি এই পৃথিবীর কোথাও আছে সে, কোনো এক প্রাসাদে, অথবা কোনো এক কুটিরে, কোনো এক অজানা নারীর কোল আলো করে নিজের কোমল আধো গলায় তাকেই মা বলে ডাকছে। সেই ডাক সাড়া জাগাচ্ছে চারিদিকে, কিন্তু সেই ডাক আমার জন্য নয় ধাত্রেয়িকা। আমি সেই মা নই। এক মায়ের কোল আজ খালি হয়ে যাচ্ছে। জগৎ সংসারের কেউ জানছে না এই কষ্টের কথা, এই যন্ত্রণার কথা। পৃথার মুখের দিকে অপলক তাকিয়ে থাকে ধাত্রেয়িকা। চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কষ্ট পায় সেও। কি হলো পৃথা? শুনতে পাচ্ছ ধাত্রেয়িকা? উৎসবের শঙ্খ বাজছে। শঙ্খ? কই, শুনতে পাচ্ছি না তো কিছুই। ওই তো এখান থেকে বহু দূরে। পৃথা, সামলাও নিজেকে। শোনো, কান পেতে শোনো ধাত্রেয়িকা, আমি যে শুনতে পাচ্ছি। এখান থেকে অনেক অনেক দূরে, অনেক বছর পরে কেটে গেছে এই অভিশপ্ত রাত। ভোরের আলো ফুটেছে। ওই তো দেখছি সুন্দর এক যুবক। সে বরের সাজে সেজেছে, চন্দ্রমুখী বধূ সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে দুয়ারে। মঙ্গল কলসে সেজে উঠেছে সেই দুয়ার। ধান দুর্বা হাতে নিয়ে এক মা বরবধূকে আশীর্বাদ করছে। সেই যুবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করছে, মায়ের পায়ের ধুলো মাথায় করে নিচ্ছে। আনন্দে গর্বে ভরে উঠছে মায়ের বুক। গর্বিত মা সে। কিন্তু সেই মা যে আমি নই। মায়া বাড়িও না রাজকুমারী, যাকে চিরদিনের মতো ত্যাগ করতে এসেছ। তার কথা ভেবে কি লাভ? দূরের দিকে বৃথা তাকিয়ে থেকো না, কিছু নেই সেখানে। আছে ধাত্রেয়িকা, আছে। ওই দেখো, দীপাবলির শোভায় জেগেছে এক নগর। কত আলো, কত উৎসব। রাস্তায় লোকজনের ভিড়। সেই ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে আসছে তেজস্বী এক যুবক। শত্রুকে হারিয়ে দিয়ে সে জয়ী। যুদ্ধযাত্রা শেষ করে ঘরে ফিরছে সে। বীর সন্তানের গর্বে গর্বিত মা ছেলের কপালে এঁকে দিচ্ছে জয় তিলক। কিন্তু ভালো করে চেয়ে দেখো, সেই বীর মাতা কিন্তু আমি নই। ভোর হয়ে গেল পৃথা। পৃথা কিছু বলতে পারে না। ধাত্রেয়িকার হাতটা চেপে ধরে, কিন্তু ধাত্রেয়িকা জানে তাকে কি করতে হবে, কি করে বাঁচাতে হবে তার রাজকুমারীর সম্মান। তাই সে নিজের হাত ছাড়িয়ে নেয়, এগিয়ে যায় নৌকার দিকে। মুহূর্তে চমকে ওঠে পৃথা, দুহাতে নিজের চোখ ঢেকে নেয়। মা হয়ে এই নির্মম দৃশ্য সে কিছুতেই দেখতে পারবে না। পৃথাকে একবারের জন্য দেখে ধাত্রেয়িকা, তারপর নৌকার দড়ি ছিঁড়ে দেয়।
দেরি করার আর সময় নেই। পৃথা তাকিয়ে দেখে নদী স্রোতে ভেসে চলেছে নৌকা। এক পরিচয়হীন শিশুর জীবন স্পন্দন বহন করে দূরে, আরো দূরে মিলিয়ে যায় চোখের সামনে থেকে। ধাত্রেয়িকার হাত ধরে উঠে দাঁড়ায় পৃথা। অসাড় হয়ে এসেছে তার শরীর। ধীরে ধীরে পা ফেলে সে এগিয়ে চলে রাজপ্রাসাদের দিকে। পূব দিগন্ত লাল হয়ে উঠেছে সূর্যের আলোয়। পৃথা এক মুহূর্তের জন্য থমকায়, তাকিয়ে থাকে সেদিকে। এই তো সেই দেবতা, যার প্রেমের চিহ্ন ভেসে চলেছে পৃথার থেকে দূরে, অনেক দূরে। কিন্তু সেই দেব নির্বাক। অভিমান ভরে মুখ ফিরিয়ে নেয় পৃথা। তার মনে পড়ে যায় ভয়ঙ্কর ভুলে ভরা সেই সুন্দর লগ্ন। সে লগ্নে মন যাকে চায় তাকেই কাছে ডেকেছিল পৃথা, গোপনে। আর আজ তারই পরিণাম এই নিঃশব্দ কান্নার ভার, যে ভার তাকে আজীবন বয়ে যেতে হবে, কেঁদে যেতে হবে সারাটা জীবন। বুঝতে পেরেছি ধাত্রেয়িকা, আজ আমি বুঝতে পেরেছি যে সেদিন ঋষি দুর্বাসা আমাকে আশীর্বাদ দেননি, দিয়েছিলেন অভিশাপ। খুব খুব কঠিন এক অভিশাপ। কিন্তু তিনি জানেন না, তুমিও লক্ষ্য করনি, জ্যোতিষ্মান ভাস্কর আমার দ্বৈত পুরুষ সূর্যদেব, তিনি তার সন্তানের গায়ে ঠিক এঁকে দিয়ে গিয়েছেন তার চিহ্ন, পিতৃত্বের প্রমাণ। নবজাতক জন্মেছে এক সহজাত কবচ কুণ্ডল নিয়ে। সূর্যদেবের নিজের কবচ আর কুণ্ডল, সে যে সূর্যপুত্র, এ কথা লেখা রয়েছে তার অঙ্গে। একদিন পৃথিবী তাকে দেখলেই চিনে নিতে পারবে কে তার পিতা। মায়ের কথা না হয় নাই বা জানলো সে, শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে আরজে শেখর, দাইমা মেরি চক্রবর্তী, পৃথা দেবশ্রী মুখার্জি, দুর্বাসা নরেন ভট্টাচার্য, ভাস্কর স্পন্দন দাস এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।